এই ভিডিওতে আমরা আলোচনা করব বচনের পরবর্তী অংশ। এর আগের দিনে আমরা বচনের বেসিক জায়গা দেখিয়েছিলাম। সেখানে ছিল বচনের 4টে উপাদান থাকে: মানক, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়। মানক দ্বারা কাকে চিহ্নিত করেছিলাম না পরিমাণকে। মানক কথার অর্থ হচ্ছে পরিমাণ, আর সংযোজক কথার অর্থ হচ্ছে গুণ, গুণ বা সংযোজক। এই মানক ছিল দুই প্রকার। কোনো বচনে লিখছিলাম সকল, আর কোনো বচনে লিখছিলাম কোনো কোনো। তোমরা যদি আগের দিনের ভিডিওটা না দেখেছো, প্রথম ভিডিওটা দেখে নেবে, নাহলে এই কাজগুলো ভালো বুঝতে পারবে না। এই সকলকে আমরা কি বলি না, সকলকে বলা হয় সামান্য, সামান্য বা সার্বিক, সামান্য বা সার্বিক। আর কোনো কোনোকে বলা হয় বিশেষ। আর সংযোজক বা গুণ, এই গুণটাও দুই রকম ছিল। একটা ছিল সদর্থক, মানে হয় ছিল, আর একটা ছিল নয়। তাহলে হয় গুণগুলোকে বলছিলাম, সদর্থকগুলো হচ্ছে হয়, সদর্থক হচ্ছে হয়, আর নঙর্থক হচ্ছে নয়। পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার। একটা হচ্ছে সার্বিক বা সামান্য, সার্বিক বা সামান্য, আর এটা হচ্ছে বিশেষ। এই সার্বিককে বলা হয় সকল, বা নঙর্থকের ক্ষেত্রে কোনো হবে সকল, আর বিশেষ হচ্ছে কোনো কোনো, কোনো কোনো। আর গুণ অনুযায়ী বচন দুই প্রকার। গুণ অনুযায়ী বচন দুই প্রকার। একটা হচ্ছে সদর্থক, আর একটা হচ্ছে নঙর্থক। সদর্থক যেটাকে হয় দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে নঙর্থক, নঙর্থক যেটাকে নয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি গুণ অনুযায়ী বচন দুই প্রকার, সদর্থক আর নঙর্থক। তাহলে আমরা যদি এইটাকে যুক্ত করে দিই, অর্থাৎ পরিমাণ আর গুণকে যদি একত্র করে দিই, পরিমাণ গুণ, পরিমাণ যুক্ত গুণ যদি করে দেওয়া হয়, তাহলে বচন পেয়ে যাবো আমরা মোট 4 প্রকার। কি কি দেখো 4 প্রকার বচন। এই সার্বিকের সাথে সদর্থক যোগ হয়ে যাবে। সার্বিকের সাথে যদি সদর্থক যোগ হয়ে যায়, তাহলে হয়ে যাবে সার্বিক সদর্থক, বা সামান্য সদর্থকও বলা যেতে পারে। সার্বিক সদর্থক, সার্বিক সদর্থক। আর এই সার্বিকের সাথে যদি নঙর্থক যোগ হয়, নঙর্থক যদি যোগ হয়ে যায়, তাহলে হয়ে যাবে সার্বিক নঙর্থক, সার্বিক নঙর্থক। আর যদি বিশেষের সাথে সদর্থক যোগ হয়, তাহলে হয়ে যাবে বিশেষ সদর্থক, বিশেষ সদর্থক। আর বিশেষের সাথে যদি নঙর্থক যোগ হয়ে যায়, তাহলে হয়ে যাবে বিশেষ নঙর্থক, বিশেষ নঙর্থক। তাহলে আমরা বলতে পারি কি গুণ ও পরিমাণ অনুযায়ী বচন 4 প্রকার। যদি শুধু পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার, সার্বিক আর বিশেষ। আর গুণ অনুযায়ী বচন দুই প্রকার, সদর্থক আর নঙর্থক। আর গুণ ও পরিমাণ যদি একত্রে দিয়ে দেওয়া হয়, তাহলে বচন 4 প্রকার। সার্বিক সদর্থক, কারণ সার্বিকের সাথে সদর্থক যোগ হলে সার্বিক সদর্থক, সার্বিকের সাথে নঙর্থক যোগ হলে সার্বিক নঙর্থক, বিশেষের সাথে সদর্থক যোগ হলে বিশেষ সদর্থক, বিশেষের সাথে নঙর্থক যোগ হলে বিশেষ নঙর্থক। তাহলে গুণ ও পরিমাণ অনুযায়ী বচন 4 প্রকার।
সার্বিক সদর্থক, সার্বিক নঙর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক। এরপর দেখো এই সার্বিক সদর্থক এর যদি আমি বচন করি তার তাহলে রূপটা কেমন দাঁড়াবে? রূপটা দাঁড়াবে সকল, সকল দিয়ে উদ্দেশ্য বসবে এখানে, মানে উদ্দেশ্যকে আমরা সাবজেক্ট দ্বারা চিহ্নিত করি। উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য, উদ্দেশ্যের ইংরেজি শব্দ কি? সাবজেক্ট, ওই জন্য আমরা এস দ্বারা চিহ্নিত করব। আর বিধেয়, বিধেয়র ইংরেজি শব্দ প্রেডিকেট, ওই জন্য আমরা পি দ্বারা চিহ্নিত করব। তাহলে সকল, এবারে উদ্দেশ্য বসে এস, এবারে সদর্থকের জন্য কি বসবে? না হয় বসবে, সদর্থকের জন্য হয় বসবে, সকল এস হয় পি। লক্ষ্য করো আমার যে বচনে 4টে পার্ট ছিল সেই 4টে পার্ট বসানো হয়েছে। সার্বিকের জন্য সকল বসেছে, তারপরে উদ্দেশ্যের জন্য এস বসেছে, তারপরে গুণের জন্য বা গুণ বা যোজক যাই বলো না কেন তার জন্য হয় বসেছে, যেহেতু সদর্থক সেই জন্য হয় বসেছে, তারপরে প্রেডিকেট অর্থাৎ বিধেয় বসেছে। সার্বিক নঙর্থক, সার্বিক নঙর্থকের রূপটা হবে কোনো একটা, কোনো হবে কোনো এস নয় পি। এবারে বিশেষ সদর্থকের রূপটা কি হবে? কোনো কোনো, দুটো কোনো বসবে এখানে, কোনো কোনো এস হয় পি। আর বিশেষ নঙর্থকের রূপটা হবে কোনো কোনো, কোনো কোনো অর্থাৎ দুটো কিছুকে বোঝানো হচ্ছে এস, এবারে নঙর্থক আছে ওই জন্য নয় বসবে, নয় পি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না সার্বিক সদর্থক সকল এস হয় পি, সার্বিক নঙর্থক কোনো এস নয় পি, বিশেষ সদর্থক কোনো কোনো এস হয় পি, বিশেষ নঙর্থক কোনো কোনো এস নয় পি। দেখো এখানে সার্বিক নঙর্থকে তোমরা ভেবো না এখানে সার্বিকের জন্য সকল বসছে, তাহলে সার্বিক নঙর্থকে কেন স্যার সকল বসছে না? এখানে তোমরা যদি বসাও যে সকল এস নয় পি, এস নয় পি এরকম বসানো যাবে না, এইরকম বসালে মানেটা আলাদা হয়ে যাবে। দেখো সার্বিক নঙর্থক মানে কি? সার্বিক মানে কি? যে শ্রেণী সম্পর্কে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ যে শ্রেণীকে আমরা অস্বীকার করছি সেই শ্রেণীর সব সদস্য সম্পর্কে বলা হচ্ছে। সার্বিক শব্দের অর্থ হচ্ছে শ্রেণীতে যতগুলো সদস্য আছে সব সদস্য সম্পর্কে বলা হচ্ছে। যদি বলা হয় যে খরগোশের শিং নেই, তাহলে আমরা কি বচন গঠন করব? যে কোনো খরগোশ নয় শিংযুক্ত। এমনি করা যদি করা হয় যে সকল খরগোশ নয় শিংযুক্ত, তার মানে কি দাঁড়াচ্ছে? সকল খরগোশ নয় শিংযুক্ত। যখন আমরা এই বচন ব্যবহার করছি বা এই বাক্য ব্যবহার করছি তখন হয়ে যাচ্ছে কি যে যতগুলো খরগোশের যা শ্রেণী আছে সেই শ্রেণীর সকলকে নির্দেশ করছে না, কারণ সকল খরগোশ নয় শিংযুক্ত। যখনই আমি এটা বলছি সঙ্গে সঙ্গে এর উল্টো দিকে একটা কথা আমরা পরোক্ষভাবে মানে স্বীকার করে নিচ্ছি, পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছি যে কিছু এমন খরগোশ আছে যারা শিংযুক্ত। যখন বলছি সকল খরগোশ নয় শিংযুক্ত, সঙ্গে সঙ্গে আমরা উল্টো দিকে একটা সকল নয় যখনই বলছি সকল নয়, তার মানে উল্টো দিকে কি স্বীকার করে নিচ্ছে? তার মানে কিছু এমন আছে খরগোশ যারা শিংযুক্ত। এটি মানে এইভাবে স্বীকার করে নেওয়া হচ্ছে পরোক্ষভাবে। কিন্তু বচনে এই যেহেতু আমাদের এটা সার্বিক বচন, সেই কারণে সকল মানে পুরো শ্রেণী সম্পর্কে আমাদেরকে অস্বীকার করতে হবে, পুরো শ্রেণী সম্পর্কে অস্বীকার করতে হবে, নাহলে কিন্তু লজিকটা ভুল হবে। সেই কারণে লেখা হয় কোনো, ধরো কোনো খরগোশ নয় শিংযুক্ত করে যদি করি, কোনো খরগোশ নয় শিংযুক্ত, তার মানে কি বোঝানো? যে খরগোশ শ্রেণীর যত সদস্য আছে একজনেরও একজন খরগোশ শিংযুক্ত নয়, কোনো খরগোশ নয় শিংযুক্ত। দেখো যেহেতু পরিমাণ ও গুণ অনুযায়ী বচন 4 প্রকার: সার্বিক সদর্থক বচন, সার্বিক নঙর্থক বচন, বিশেষ সদর্থক বচন এবং বিশেষ নঙর্থক বচন। সেই কারণে আমাদের বচন 4 প্রকার। সেটা হচ্ছে একটা এই সার্বিক সদর্থক বচনটাকে আমরা বলবো এ বচন, সার্বিক নঙর্থক বচনটাকে বলবো ই বচন, বিশেষ সদর্থক বচনটাকে বলবো আই বচন, আর বিশেষ নঙর্থক বচনটাকে বলবো ও বচন। তাহলে আমরা যদি গুণ ও পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার বলা হয়, তাহলে গুণ ও পরিমাণ অনুযায়ী বচন 4 প্রকার। কি কি? এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। এ বচন
এ বচন, এ বচনের আমাদের রূপ কি হবে? এ বচন রূপ হবে সকল, সকল হয়। ই বচনের রূপ কি হবে? ই বচনের রূপ হবে কোনো নয়। এই ড্যাশগুলো দিচ্ছি, এই ড্যাশগুলো মানে হচ্ছে একটা ড্যাশে প্রথম ড্যাশে সাবজেক্ট উদ্দেশ্য বসবে, দ্বিতীয় ড্যাশটায় বিধেয় বসবে। তারপরে আই বচনের রূপ কি? আই বচন, আই বচনের রূপ হচ্ছে কোনো কোনো, কোনো কোনো হয়। ও বচনের রূপ কি? না, ও বচনের রূপ হচ্ছে কোনো কোনো, কোনো কোনো নয়। তাহলে আমরা এই জায়গাটা ভালো করে মনে রাখবো, এইটাই আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা মনে রাখতে পারলেই তোমরা সব কিছু করতে পারবে। ধরো এ বচন, এ বচন, তাহলে যদি বলা হয় পরিমাণ ও গুণ অনুযায়ী বচন কয় প্রকার? না, পরিমাণ ও গুণ অনুযায়ী বচন 4 প্রকার। এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এ বচন রূপ কেমন? না সকল হয়। ই বচন কোনো নয়, আই বচন কোনো কোনো হয়, আর ও বচন কোনো কোনো নয়। এরপর দেখো, এই বাক্যকে বচন করতে গেলে আমাদের বেশ কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো তোমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। সবচেয়ে বড় কথা বুঝে নিতে হবে। এই নিয়মগুলো ছাড়া যদি বচন গঠন করতে যাও, তাহলে প্রথমত বচন তোমরা এখন এই মুহূর্তে বুঝতে পারবে, ভালোই বুঝতে পারবে, করতেও পারবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই বচনগুলো আর গঠন করতে তোমরা পারবে না। কারণ নিয়মগুলো যদি না জানা থাকে, বচন গঠন করতে পারবে না। আর বচন হচ্ছে তোমাদের সমস্ত চ্যাপ্টারের ভিত। এই বচন ছাড়া কোনো চ্যাপ্টার বা কোনো অধ্যায় তোমরা করতে পারবে না। তাহলে দেখে নেওয়া যাক বচন। এরপর কি কি আমি বচনগুলো লিখিয়ে দিচ্ছি, লিখিয়ে দিয়ে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা খাতায় এগুলো এন্ট্রি করে নেবে। এরপর দেখো, এই বচনের যে 3টে নিয়ম আমি লিখিয়ে দিয়েছি, সেই নিয়মগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। বলছে বচন আকারের ক্রম হলো মানকযুক্ত, উদ্দেশ্যযুক্ত, গুণযুক্ত, বিধেয়। অর্থাৎ তোমাদের 4টে অংশকেই পরপর বসাতে হবে। বাক্যকে বচনে পরিণত করলে এ ই আই ও যেটি প্রযোজ্য সেটি প্রথমেই বসিয়ে নিতে হবে। অর্থাৎ কোনো যদি আমি একটা বাক্য করি, যেমন এখানে একটা বাক্য আমি গঠন মানে বাক্য করেছি, দেখো মানে বাক্যকে বচন করেছি এটা, তো প্রথমেই দেখো এ বসিয়ে নেওয়া হয়েছে, এখানে ও বসিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ যেটা উপযুক্ত, এই সেই বাক্যটা যে বচন হচ্ছে, সেই বচনটা এ বচন না ই বচন না আই বচন না ও বচন, সেটা প্রথমেই বসিয়ে নিতে হবে। শেষেও বসানো যায়, কিন্তু প্রথমে বসিয়ে নেওয়াই ভালো। এবার 3-এর রুলসটা কি বলছে দেখো, বলছে সব, সকল, সমস্ত, প্রত্যেক, প্রত্যেকেই, প্রতিটি, যে কেউ, যে সে, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যের সাথে যুক্ত থাকে এবং যদি সদর্থক চিহ্ন অর্থাৎ হয় থাকে, তাহলে এ বচন হবে। যদি নঙার্থক চিহ্ন অর্থাৎ নয় থাকে, তাহলে ও বচন হবে। এখানে দেখো 2টো উদাহরণ আমি দিয়েছি। বলছে প্রত্যেক মানুষ সুখী, তাহলে এখানে দেখো প্রত্যেক আছে, এই যে এই নিয়মটা এখানে, এই যে এখানে দেখো প্রত্যেকের সাথে কি আছে, এখানে নয় নেই, তো নয় নেই মানে এখানে ধরে নিতে হবে তোমাকে হয় আছে। যে বাক্যগুলোতে নয় নেই ধরে নিতে হবে সেই বাক্যগুলো সব হয় আছে। তাহলে প্রত্যেক মানুষ সুখী, তার মানে এখানে কি আছে, এই যে প্রত্যেকের সাথে এখানে সদর্থক চিহ্ন হয় আছে, তার মানে হয় নেই, ডাইরেক্ট নেই হয়টা, কিন্তু হয়টা উজ্জ্ব আছে, উজ্জ্ব। তাহলে এটাকে আমি, তাহলে কি বচন হবে? এ বচন বলে দিয়েছে। যদি হয় চিহ্ন থাকে অর্থাৎ সদর্থক চিহ্ন হয় থাকে, তাহলে এ বচন হবে। এ বচনে লিখেছি সকল মানুষ হয় সুখী। ব্যক্তিরা বসাতেও পারো, নাও পারো, ভালো লাগছে শুনতেও যেন আমি বসিয়েছি। দেখো মানব বসিয়েছি সকল, উদ্দেশ্য বসিয়েছি মানুষ, তারপরে গুণ বসিয়েছি হয় আর সুখী, অর্থাৎ এ বচনের রূপটা বসানো হয়েছে। এখানে প্রশ্ন করতে পারো স্যার এখানে এলেপটা বোঝাতে এখানে কি বোঝানো হয়েছে? এলেপ কথার পুরো অর্থ হচ্ছে লজিক ফর্ম, এটা ইংরেজি, যার বাংলা অর্থটা হচ্ছে যুক্তির রূপ। যুক্তির রূপ বা তর্কের রূপ, সেটা আমাকে যদি তর্কের রূপ প্রতি বারবার লিখতে হয়, তাহলে অনেক বড় শব্দটা তর্কের রূপ পুরোটা লিখতে গেলে অনেকটা সময় যাবে, জায়গা যাবে। ওই জন্য বচনের ক্ষেত্রে এলেপ লিখে দেওয়া হয়। এলেপ মানে হচ্ছে
লজিক ফর্ম। প্রত্যেকটা বচন করতে দিলে তোমরা এলএফ লিখে দিতে পারো, মানে লিখে দিতে হবে, এলএফ লিখে দিতে হবে। পরের একটা উদাহরণ দেখো, সব মানুষ চতুর নয়। তাহলে এখানে সব আছে, দেখো সব, এই যে সব, এইটার সাথে এটা মিলেছে, সবের সাথে কি আছে দেখো নয় আছে। তাহলে যদি সবের সাথে নয় থাকে তাহলে কি বলা হয়েছে, কি বচন হবে, ও বচন। সবের সাথে নয় থাকলে ও বচন। তাহলে ওই জন্য আমি করেছি ও যে প্রথমেই ওটা বসিয়েছি ও বচনে, কোনো মানে এটা মানকটা বসিয়েছি, মানে ও বচন রূপটা বসিয়েছি। কোনো মানুষ নয় চতুর ব্যক্তি। ব্যক্তিরা না বসাতে পারো, চতুর বসালেও শুধু চলবে, চতুর ব্যক্তিরা শুনতে ভালো লাগছে ওই জন্য ব্যক্তিরা বসাতে পারো। এখানে এলএফটা প্রথমেই বসিয়েছি, দেখো এলএফ মানে লজিক ফর্ম, ঠিক আছে। পরে দেখো 4 নম্বর নিয়মটা কি বলছে, সর্বত্রই, সর্বদা, সর্বতোভাবে, নিশ্চয়, অবশ্যই, নিশ্চিতভাবে, নিয়তভাবে, একান্তভাবে, মাত্রই। মাত্রায় তলা আন্ডারলাইন করা আছে, কেন আছে একটু পরে বলছি আমি। এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যের সাথে যুক্ত থাকে এবং সদর্থক চিহ্ন অর্থাৎ হয় থাকে তাহলে এ বচন হবে, যদি নঅর্থক চিহ্ন অর্থাৎ নয় থাকে তাহলে ও বচন হবে। এখানে আমি দুটো উদাহরণ দিচ্ছি, দেখো ধার্মিকেরা একান্তভাবে সুখী। তাহলে এখানে দেখো একান্তভাবে শব্দটা যোগ আছে, একান্তভাবে। তাহলে এখানে দেখো এই নিয়মটাতে 4 দাগের নিয়মটা একান্তভাবে শব্দটা আছে, একান্তভাবে। তাহলে এখানের সাথে এটা মিলছে, একান্তভাবে এটা অর্থাৎ 4 নিয়মে পড়ছে এটা একান্তভাবে। এবারে দেখো এখানে হয় আছে না নয় আছে, এখানে ধার্মিকেরা একান্তভাবে সুখী। তাহলে এখানে নয় নেই, নয় নেই মানে ধরে নিতে হবে হয় আছে, হয়টা উজ্জ আছে। তাহলে এখানে তার মানে একান্তভাবের সাথে হয় আছে, একান্তভাবের সাথে হয় তাহলে কি বচন বলা হয়েছে, দেখো বলা হয়েছে এ বচন। তাহলে এটা এ বচনে করতে হবে। তাহলে এ বচনে করলে কি হবে তোমরা নিজেরা চেষ্টা করে দেখো, নিশ্চয়ই তোমরা এটা পেরেছো করতে। এ বচনে হবে, এলএফটা প্রথমে লিখতে হবে লজিক ফর্ম, এ বচন লিখতে হবে এ, হাইপেন দিয়ে লিখবে এভাবে। তাহলে এ বচনের রূপ কি, সকল। সকলের পর আমি এটা মানে মানব বসে গেলে উদ্দেশ্য বসাবো, ধার্মিকে রা বসানো চলবে, রয়াকারটা বসানো চলবে না, ধার্মিক বসাতে হবে, ধার্মিক। সকল ধার্মিক, তুমি ব্যক্তি বসাতে পারো, সকল ধার্মিক ব্যক্তিরা বসাতেও পারো নাও পারো। আমি বসাচ্ছি, ভালো লাগছে শুনতে, ব্যক্তি ধার্মিক ব্যক্তি শুনতে ভালো লাগছে, না বসালেও চলবে। সকল ধার্মিক ব্যক্তি হয়, এবারে গুণ বসালাম হয়, বিদেহ বসাচ্ছি সুখী। এখানে যার জন্য নিয়মগুলো পড়েছিল একান্ত ভাবেটার জন্য এই নিয়মটা পড়েছে, এ বচন কার জন্য পড়েছে, একান্ত ভাবের জন্য। এই এ বচনে হয়েছে তো একান্ত ভাবেটা আছে বলে এ বচনটা হয়েছে, ওই জন্য একান্ত ভাবেটা আসবে না এখানে। অর্থাৎ শুধুমাত্র উদ্দেশ্য, প্রথমে মানব বসবে, তারপরে উদ্দেশ্য বসবে, তারপরে গুণ বসবে অর্থাৎ যোজকটা আর কি, তারপরে বিধেয় বসবে। এই 4টা অংশ ছাড়া আদার্স অন্য কোনো জিনিস, অন্য কোনো শব্দ বা পদ আসবে না। এরপর যদি ধরো আমি শব্দটা গঠন করতে পারছি না, বাইরে থেকে কিছু শব্দ নিয়ে আসতে হবে, আমি পুরো বাক্যটা গঠন করতে পারছি না, সেক্ষেত্রে আনা যাবে, সেটা আমি দেখিয়ে দেবো, সেটা পরে আছে এরকম উদাহরণ। তারপরে দেখো মানুষ নিশ্চয়ই স্বার্থপর নয়। তাহলে নিশ্চয়ের সাথে নয় আছে, দেখো এখানে এই বাক্য, এই যে দেখো নিশ্চয়ই, নিশ্চয়ের সাথে নয় আছে। তাহলে নিশ্চয়ের সাথে নয় থাকলে কি বচন, দেখতেই পাচ্ছ ও বচন। তোমরা এটা করার চেষ্টা করো, আশা করি পেরেছো করতে। দেখো তাহলে ও বচন হলে কি হবে, ও বচনের মানক হচ্ছে কোনো বা রূপ হচ্ছে কোনো। তাহলে মানক বসে গেল। এবারে উদ্দেশ্য মানুষ, কোনো মানুষ। এবারে গুণ বসবে নয়, ও বচনের গুণ হচ্ছে নয়, কোনো মানুষ। এইগুলো ভালো করে খেয়াল রাখবে। এ বচনে সকল হয়, ই বচনে কোনো নয়, আই বচনে কোনো হয়, আর ও বচনে কোনো নয়। এই জায়গাটা মনে রাখতে পারলেই তোমরা কিন্তু বচনগুলো ঝাপঝাপ গঠন করতে পারবে। কোনো মানুষ নয়। এবারে ছিল স্বার্থপর ব্যক্তিও করতে দিতে পারো লাস্টে, ব্যক্তি, স্বার্থপর ব্যক্তি না করলেও চলবে। এরপর দেখো এখানে এই মাত্রই তোলা আন্ডারলাইন করে রেখেছি কেন স্যার, এই মাত্রটা হচ্ছে এখানে আরেকটা তোমাদের আলাদা রুলস আছে, সেখানে মাত্র আছে, মাত্র থাকলে মানেটা আলাদা হয়ে যাবে, সেটা আছে। তো ওটা 7 নাম্বার রুলস আমি পাবো, 7 নাম্বার রুলস যখন বুঝবো তখন আমি মাত্র পাবো। মাত্র থাকলে পুরো চেঞ্জ হয়ে যাবে, উদ্দেশ্য বিধেয় ঘুরে যাবে। আর এখানে দেখো মাত্রই,
তাহলে মাত্রই থাকলে কিন্তু চেঞ্জ হবে না, আর মাত্র থাকলে চেঞ্জ মানে উদ্দেশ্যবিধে ঘুরে যাবে। সেটা 7 নাম্বার রুলসে আমি দেখাবো, 7 নাম্বার রুলস আমি পাবো, সেখানে দেখাবো। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, এগুলো খাতায় ভালো করে ফেয়ারে টুকে নেবে, কারণ এই নিয়মগুলো ছাড়া তোমরা কিন্তু এখন বুঝে নিচ্ছ ঠিক কোথায়, কিন্তু পরে বুঝতে পারবে না, পরে করতে পারবে না, সব জটিল লাগবে। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো।